বাংলাদেশ সহ ৭৫টির বেশি দেশের ওপর ৯০ দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে নেপাল ভুটানে পণ্য রফতানিতে প্রভাব পড়বে না, জানালো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রযোজ্য হবে বন্দর ব্যবহারে। বিদেশি বিনিয়োগে নিরাপদ গন্তব্য হয়ে উঠছে বদলে যাওয়া বাংলাদেশ। আগ্রহ বাড়ছে ভিনদেশি প্রতিষ্ঠানের। সম্ভাবনার দুয়ার খুলছে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ। অংশ নেবে প্রায় ২০ লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। এবং জন্ম সনদ পেতে পদে পদে যন্ত্রণা, মেলে না দালাল ছাড়া। সরকারি ফি ৫০ টাকা হলেও গুনতে হচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত। নির্বিকার নগর কর্তৃপক্ষ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি বেশি দেশের জন্য ৯০ দিন শুল্ক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের ওপর শুল্ক হার ১০৪% থেকে বাড়িয়ে ১২৫ করার ঘোষণাও দেন তিনি। এদিকে ৩ মাসের জন্য শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্র আরোপিত গড়ে শুল্ক ছিল ১৫%, তা বাড়িয়ে ৩৭% করার ঘোষণা দেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বের ৫০টিরও বেশি দেশ তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় ৭৫টির বেশি দেশের উপর ধার্য করা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছেন তিনি। তবে এই সময়ে ১০% শুল্ক কার্যকর থাকবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান, তার ভিত্তিতে চীনের উপর আরোপিত শুল্ক এখন থেকে ১২৫% হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। বিশ্বের যেসব দেশের উপর ৩ মাসের জন্য শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প, তার মধ্যে আছে বাংলাদেশও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে নেপাল ভুটানে পণ্য রফতানিতে কোনো প্রভাব পড়বে না। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ২০২০ সাল থেকে ৫ বছর ধরে বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হচ্ছিল। তার দাবি, বাংলাদেশকে এই সুবিধা দেওয়ার কারণে ভারতের বিমানবন্দরগুলোতে পণ্যের জট দেখা যায়, যাতে ভারতের রপ্তানিকারদের পণ্য রপ্তানিতে বিলম্ব ঘটে এবং তাদের লজিস্টিক সেবার ব্যয় বেড়ে যায়। এ কারণে তারা সুবিধাটি বাতিল করেছে। বাংলাদেশে বর্ধিত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে। লজিস্টিক বিলম্ব এবং উচ্চ খরচের কারণে আমাদের নিজস্ব রপ্তানি বাধাগ্রস্ত ছিল। তাই সুবিধাটি ৮ এপ্রিল ২০২৫ থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি কিছু রিপোর্ট দেখেছি। এই পদক্ষেপগুলো ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিকে প্রভাবিত করবে না। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রাজধানীতে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫।
বিভিন্ন কর্মসূচি ঘেরা এই আয়োজনের তৃতীয় দিন বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী ক্ষুধা দারিদ্র্যের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তী সরকার প্রধান। 74 is a year that we cannot forget. বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে বিদেশিদের বাংলাদেশে নির্দ্বিধায় ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Where you're wide, we're open, we embrace the world. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. It has very powerful, crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness, and problem-solving ideas. বাংলাদেশে বিনিয়োগে অসামান্য অবদান রাখায় কোরিয়ান বিনিয়োগকারী কিহাং সাংকে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেন প্রধান উপদেষ্টা। আর ব্যবসায় অসামান্য অবদানের জন্য ফেব্রিক লাগবে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে দেয়া হয় এক্সিলেন্সি ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরের কাছে মুক্ত বাণিজ্য অঞ্চল করার চিন্তা করছে সরকার। কারিগরি সহযোগিতা পেতে আলোচনা হয়েছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, $1 বিলিয়ন বিনিয়োগের সমঝোতা চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক সংস্থা SPE। আগামী মাসে 200 বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশ সফর করবেন চীনা বাণিজ্যমন্ত্রী। অর্থনৈতিকভাবে বাংলাদেশের বদলে যাওয়ার সম্ভাবনা কতটা, সে বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে ঢাকায় চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখানোর পাশাপাশি তুলে ধরা হচ্ছে সম্ভাবনাময়ী বিভিন্ন খাত। We are here to meet a lot of the agri and food companies to see how we can support them in this future growth that Bangladesh is trying to achieve. আমাদের অফকোর্স মার্কেট সাইজ বলেন, প্রোডাক্ট বলেন বা আইডিয়া বলেন বা ক্যাপাসিটি বলেন, সব দিক দিয়েই মার্কেটের সম্ভাবনা অনেক বেশি। সম্মেলনের তৃতীয় দিনে সরকারি সংস্থা টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশন BSRE এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সোলার পাওয়ার ইউরোপ SPE। ওনারা প্রথমত আমাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিবে, আমাদেরকে ওয়ার্কফোর্স যারা আমাদের এই সেক্টরে কাজ করে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। প্রায় $1 বিলিয়ন মতো তারা আমাদেরকে বিনিয়োগের জন্য ইতিমধ্যে উৎসাহ আমাদেরকে সমর্থন দিয়েছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চীনের হাঙ্গার গ্রুপ বাংলাদেশে বিনিয়োগে $15 কোটি চুক্তি করেছে। মাতারবাড়িতে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে কারিগরি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সঙ্গে। আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য থাকার কোনো কারণ নেই বলেও মনে করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এজন্য রাজনৈতিক দলগুলোকেও সম্মেলনে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান তিনি। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন, এইসব ব্যাপারে যে রিকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 2 মাসে 200 বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশ সফরে আসবেন চীনা বাণিজ্যমন্ত্রী। শ্রম অধিকার নিশ্চিত করে ব্যবসা করতে ILOর সঙ্গেও চুক্তি স্বাক্ষরের কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 8 মাসে বদলে গেছে বাংলাদেশ, পরিণত হয়েছে বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ গন্তব্যে। এমন মন্তব্য করেছেন 26,000 কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশে হাসপাতাল ও সার কারখানা গড়ে তুলতে যাওয়া মার্কিন কোম্পানি বাংলা US-এর প্রধান পরিচালন কর্মকর্তা। একই মত নবায়নযোগ্য জ্বালানি খাতে 12,000 কোটি টাকা বিনিয়োগ করা প্রতিষ্ঠান প্যাসিফিক এনার্জির। আর ঝুঁকিমুক্ত বিনিয়োগ পরিবেশ পেয়ে অর্থায়নের জন্য বাংলাদেশের কৃষি ও জ্বালানি খাতকে বেছে নিচ্ছে নেদারল্যান্ডসের আর্থিক প্রতিষ্ঠান FMO। কামরুল হাসান সবুজের রিপোর্ট।
বদলে গেছে বাংলাদেশ, বিদেশি বিনিয়োগের জন্য হয়েছে নিরাপদ গন্তব্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন নামকরা বিদেশি কোম্পানির প্রতিনিধিরা। নামটা হচ্ছে হোপ হসপিটাল। সময় সংবাদের সঙ্গে কথা হয় মার্কিন কোম্পানি বাংলা ইউএস এর প্রধান পরিচালন কর্মকর্তার। জানান $116 কোটি মানে 19,200 কোটি টাকা বিনিয়োগে পূর্বাচলে 300 শয্যার হাসপাতাল করতে যাচ্ছেন তারা। আর $60 কোটি ব্যয়ে চট্টগ্রামে করবেন একটি সার কারখানা। পরে বিনিয়োগ হবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। আর এ সব পরিকল্পনাই হয়েছে গেল 5 আগস্ট বাংলাদেশ বদলে যাওয়ার পর। I waited for 15 years to come and do something in Bangladesh. So this is the right time. আমরা রিসার্চ করেছি। It has changed a lot, tremendously. আমাদের হসপিটালে থাকবে AI টেকনোলজি and ML এর উপরে। এই টেকনোলজি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। People will love it and it's going to be cheaper than any other hospitals. আমাদের 4টা হেলিকপ্টার থাকবে পেশেন্টদের জন্য, ফ্রি ট্রান্সপোর্ট করব। এবারের সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধিরা বিনিয়োগের জন্য প্রাধান্য দিচ্ছেন ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতকে। What we know about the country and our history and track record here, we are committed and we are willing to do projects here. 1000 মেগাওয়াট সোলার পাওয়ার প্যানেল স্থাপন করার জন্য আমরা একটি প্রকল্প নিয়ে কাজ করছি। এটা সরাসরি ইউএসএ ইনভেস্টমেন্ট, প্রায় $1 বিলিয়ন, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হিয়ার। আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমই বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক। যে জায়গাগুলিতে আননেসেসারি ইনভেস্টরকে ঘোরাঘুরি করতে হয়, যেগুলো কাট ডাউন করার চেষ্টা করা হচ্ছে। এই যে রিফর্মগুলি হচ্ছে এবং একটা সুশাসন তৈরি হচ্ছে, এইটা আসলে আমার ধারণা ইনভেস্টরকে আকৃষ্ট করবে। দেশি কোম্পানির জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুর্বলতা দূর হলে এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সেবা আরও সহজ করা গেলে যৌথ বিনিয়োগেও আগ্রহী হবে বিদেশি কোম্পানি, এমন পর্যবেক্ষণ তুলে ধরেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগামী 2 বছরের মধ্যে শিল্প স্থাপন উপযোগী করে গড়ে তোলা হবে 1,500 একর ভূমি। 500 একরে আসবে আন্তর্জাতিক মানের মাস্টার ডেভেলপার। নিশ্চিত করা হবে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন। পুরোপুরি চালু হলে কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের। মিরসরাই ঘুরে এসে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর সোনাগাজী পর্যন্ত 33,000 একর জায়গা নিয়ে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বর্তমানে 11,000 একরে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে উপকূলে মাথা তুলে দাঁড়াচ্ছে অপার সম্ভাবনাময় এই অর্থনৈতিক অঞ্চল। এর মধ্যে উৎপাদনে গেছে কোলগেট, এশিয়ান পেইন্টস ও টিকে গ্রুপ সহ 14টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। নির্মাণাধীন আরও 28টি। বরাদ্দ নেয়া 152টি প্লটে বিনিয়োগ হতে পারে $19 বিলিয়ন। কর্তৃপক্ষ বলছে 2টি জোন আগামী 2 বছরের মধ্যে চালু হলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। দুটো জোনে আমাদের 1500 একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব। তার পাশাপাশি আমরা প্রস্তুতি নেব 500 একরের ইন্টারন্যাশনাল একটা মাস্টার ডেভেলপার আসবে, যেরকম আপনারা দেখে আসলেন কোরিয়ান ইপিজেড, এরকম কোনো একটা কোম্পানি আসবে যারা এটা ডেভেলপ করবে তাদের মতো করে। পরবর্তী 2 বছর কি কাজ করা হবে সেটা নিয়ে অলরেডি ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। জোন 7 যেটা আমরা এবং জোন একটা ইপিপিপি যেটা জোন হবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানেও আমরা ডিপিপি প্রণয়নের কাজ বেজার থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সংকট নিরসনে মুহুরী প্রজেক্ট থেকে আনা হচ্ছে পানি। কেটে গেছে শ্রমিক জটিলতাও। সাগরপথে শিল্পপণ্য পরিবহনে নির্মাণ হচ্ছে যেটি। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া একদল বিনিয়োগকারী পরিদর্শন করেছে এই অর্থনৈতিক অঞ্চল। তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিনিয়োগ বান্ধব ও উৎপাদনমুখী নানা পদক্ষেপ। ব্যাংকগুলো তাদের শাখা স্থাপন করেছে, আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে, ইনভেস্টর ক্লাব তৈরি করা হয়েছে, এরকম ইত্যাদি অনেকগুলো ফ্যাসিলিটিস বিনিয়োগকারীদের জন্য এই অঞ্চলে তৈরি করা হয়েছে। বিনিয়োগটাকে কাজে লাগাতে পারবেন এবং বাংলাদেশের যে বিনিয়োগের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা তারা এক্সপ্লয়েট করতে পারবেন। যখন যে অথরিটি যেভাবে বলবে আমরা সেভাবে কার্যক্রম করব। আমাদের ইয়নো আছে, সে যখন বেজা যেভাবে চাচ্ছে যে যেখানে ইভিক্ট করা দরকার সেখানে ইভিক্ট করছে, মানে বেজার চাহিদা অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান। পুরো অর্থনৈতিক অঞ্চলটি সচল হলে 500 কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 15 লাখ মানুষের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ২০ লাখ শিক্ষার্থী। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ বিভিন্ন সরঞ্জাম। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, নানা চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবে। তাই পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্ধারিত সুবিধা পাবেন। এবার পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে কেন্দ্র করে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালি করবে বিএনপি। সংহতি র্যালি সফল করতে লিফলেট বিতরণ করেছে দলটি। বুধবার গুলশানে লিফলেট বিতরণ করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নির্মম এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণতান্ত্রিক আমি মানুষ। বিএনপি নেতাকর্মীরাও রাজপথে এর প্রতিবাদ জানাচ্ছে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আল আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা, সেই জায়গায় এইভাবে গণহত্যা চালাচ্ছে, এটা কখনোই গ্রহণযোগ্য না। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং জাতিসংঘকে আহ্বান জানাবো এই হত্যাকাণ্ড যাতে বন্ধ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আলোচনার উপরই নির্ভর করবে পরবর্তী করণীয় কী হবে। এদিকে সংবিধানের ৫ম সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফেরার পক্ষে দলটি। গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের সব দলের মতের ভিত্তিতে গঠন করা হয় ৬টি সংস্কার কমিশন। আর এই কমিশনগুলোর প্রস্তাবনায় গঠন হয় জাতীয় ঐক্যমত কমিশন, যারা সব রাজনৈতিক দলের মতামত নিয়েছে সংস্কার বাস্তবায়নে। যেখানে সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সহ ৬টি সংস্কার প্রস্তাবের উপর নিজেদের মতামত দিয়েছে বিএনপি। তবে বিএনপি বলছে, সংবিধানের ৫ম সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফিরতে তারা পরামর্শ দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি যে ৫ম সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। তার ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল, এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। ঐক্যমত কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের সঙ্গেও একমত নয় বিএনপি। এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির পক্ষেও সায় নেই দলটির, জানান সালাউদ্দিন আহমেদ। একে তো এনসিসি আমরা মানি না, দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা জারির সময়ে তারা যে প্রস্তাব করেছে যে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো স্থগিত থাকে, এগুলো স্থগিত থাকবে না, তারা রিড করতে পারবে, অন্যান্য বিষয়ে মৌলিক অধিকারগুলো থাকবে। তো জরুরি অবস্থার মানে কি? জরুরি অবস্থার মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে। তো সেই জন্য আমরা বলেছি এটা বোধহয় বাস্তবায়নক নয়, সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে। থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে গঠিত হচ্ছে পর্যালোচনা কমিটি।
আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বিশেষজ্ঞদের মতামত জানতে মঙ্গলবার এক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়। সবগুলো পদ্ধতি নিয়েই পক্ষে বিপক্ষে মতামত উঠে আসে। বুধবার নির্বাচন ভবনে মঙ্গলবারের কর্মশালা নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কর্মশালায় উঠে আসা পরামর্শ ও এ সংক্রান্ত কমিটি গঠনের কথা জানান তিনি। যে পদ্ধতি আমরা অনুসরণ করি না কেন, প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। আমাদের পদ্ধতি হতে হবে একটা মিক্সড পদ্ধতি। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার একটা মাত্র পদ্ধতি আছে, যেটি পোস্টাল ব্যালট। এছাড়াও অন্যান্য 2-3টি পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। একটি অ্যাডভাইজারি টিম গঠন করব, তাদের কাছ থেকে প্রাপ্ত এই উপাত্ত নিয়ে আমরা এই পদ্ধতিগুলোকে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে প্রেজেন্ট করব। বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি পদ্ধতিতে ভোটের উপর কমিশনের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। ইলেকশন কমিশনের জন্য যদি বৃহৎ আকারে আমরা ভোটারদেরকে সম্পৃক্ত করতে চাই, প্রক্সি ভোট হচ্ছে আমাদের হাতে একমাত্র অপশন। এটার বাইরে আমাদের অপশন লিমিটেড, কারণ বাকি সকল অপশনের জন্য যে পরিমাণ ট্রায়াল যেতে হবে তাতে এটা হোলসাম ডেভেলপমেন্ট সম্ভব না, এবং আমাদের অবস্থান এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে অপরিবর্তিত। আগামী নির্বাচনে প্রবাসীদের যে পরিসরেই হোক না কেন ভোট দেওয়ার সুযোগ থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ দ্বিতীয় দফায় জামিন আদেশ হওয়ার কথা রয়েছে। বেলা 11টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে বিচারিক কার্যক্রম শুরু হবে। গেল 13 মার্চ 239 জনের জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা, কিন্তু নথি জটিলতায় আদেশের তারিখ ইতিমধ্যে 3 দফা পেছানো হয়। এর পাশাপাশি সাক্ষ্য গ্রহণের কথাও রয়েছে আজ। এ পর্যন্ত 287 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে এই মামলায়। এর আগে মামলার 834 জন আসামির মধ্যে 178 জন জামিনে মুক্তি পান। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় 26 জনের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। আসামি তালিকায় থাকছে শেখ হাসিনার নাম। ট্রাইব্যুনালের প্রসিকিউশন এ তথ্য জানিয়েছে। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় 4 আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রংপুরের আবু সাইদ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের আত্মত্যাগ সারা দেশে ছাত্র আন্দোলন দাবানলে পরিণত হয়। শেখ হাসিনার পতনের পর আবু সাইদকে হত্যার ঘটনায় মামলা করে পরিবার। 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আরেকটি অভিযোগ জমা দেন তারা। সেই মামলার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানালো প্রসিকিউশন, যেখানে 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রধান আসামি হিসেবে থাকছে শেখ হাসিনার নাম। ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবে। আর এই মামলাতে এই ধরনের আইসিটির মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি, একাধিক বিচার হতে কোনো বাধা নাই। তদন্তে এখন পর্যন্ত আমরা 26 জনের নাম পেয়েছি, কিছু তদন্ত বাকি আছে। সেই তদন্তে যদি আরও কারো নাম আসে পরের রিপোর্টে থাকবে। এদিন আবু সাইদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পুলিশের এএসআই আমির হোসেন সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে সময় বেঁধে দেওয়া হয় 15 জুন। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন মোল্লাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ পালন, মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকা ব্যয়। শেখ হাসিনা ও তার বোন রেহানার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে দুদক। তথ্য সংগ্রহে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে এ বিষয়ে গঠিত 7 সদস্যের কমিটি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি আব্দুল ওদুদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন দুদকে অভিযোগ জমা দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, অতীতে দুদককে ব্যবহার করে সাম্রাজ্য করেছেন অনেকে।
সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ। 2020 সালে ব্যাপক আয়োজনে মুজিব জন্মশতবর্ষ পালন করে আওয়ামী লীগ সরকার। অফিস আদালত থেকে শুরু করে দেশে বিদেশে নানা কর্মসূচিতে খরচ হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু। দুদকের অভিযোগে বলা হচ্ছে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও 10,000-এর বেশি মুরালো ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় করা হয়েছে। এসব অর্থ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্টরা বিভিন্নভাবে লুটপাট করেন বলে অভিযোগ, যা খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল অদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় এটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে অভিযোগ জমা দেন। পরে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেকে সাম্রাজ্য গড়েছেন। অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। তাদের প্রত্যাশা, দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও বেড়ি বাঁধ ভাঙন আতঙ্ক দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায়। এরই মধ্যে বিভিন্ন স্থানে নতুন করে দেখা দিয়েছে ভাঙন। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে 3 জেলায় অন্তত 50 কিলোমিটার বাঁধ। তবে পানি উন্নয়ন বোর্ডের অজুহাত অর্থ ছাড়ের সীমাবদ্ধতা। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার দাকব উপজেলার পানখালী ইউনিয়নে ঝপঝপিয়া নদীর পার ঘেঁষে কোথাও ধস, কোথাও আবার দীর্ঘ ফাটল। এমন চিত্র খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন নদী তীরের অন্তত 52টি পয়েন্টে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এ 3 উপকূলীয় জেলায় 2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। 60-এর দশকে নির্মিত এসব বাঁধ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী নিয়ে কাজ করা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে 3 জেলায় অন্তত 50 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ ও 100 কিলোমিটারের বেশি অংশ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এর মধ্যে খুলনার 21টি পয়েন্ট ও সাতক্ষীরার 29টি পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। রাত বেলা শোবো, সন্ধ্যার সময় শোবো, একটা ভয় থাকে যে আমরা কোন সময় টোল টুপলানো বাইন্দে নিয়ে আমরা বের হয়ে যাবো। ভাঙিয়ে গেলি আমাকে অনেক ও এলাকার লোক একটা বাঁচবে না। জিআর যে বস্তা এ ফেলানো না ফেলানোর সমান। এর আগেও আপনার বহুত বস্তা এখানে ফেলানো হয়েছে। দুর্যোগ মৌসুমে বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড় বাড়লেও নামমাত্র সংস্কারে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। চেয়ারম্যানের বয়স আমার 3.5 বছর থেকে 4 বছর। আমি তো শুরুর থেকে বলতেছি, এখনো বলতেছি, কোনো ভূমিকা দেখি না যে না সাস্টেনেবল কিছু হবে। তবে অর্থ ছাড়ের সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। আমাদের রেভিনিউ বাজেটে খুব লিমিটেড টাকা দেয়। ওই টাকা দিয়ে এত বিশাল এলাকার বাঁধ মেরামত করা অনেক ব্যয় সাপেক্ষ, সম্ভব হয় না। সম্প্রতি সাতক্ষীরার আশাশুনিতে এমনই একটি ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে প্লাবিত হয় অন্তত 20 গ্রাম, তলিয়ে যায় 4 শতাধিক চিংড়ি ঘের। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ সংস্কারে সবশেষ 5 বছরে প্রায় 300 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বছর না ঘুরতেই সংস্কার করা জায়গায় আবারও এমনই ভাঙন দেখা দেয়। তাই স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদী স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি পুরো দক্ষিণের উপকূলবাসীর। দাকপের পানখালী ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সাতক্ষীরায় নদীর বাঁধ ভাঙায় ক্ষতিগ্রস্ত গ্রামে মানবিক সহায়তা দিল র্যাব। বুধবার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ ও আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে মানবিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিকভাবে বাছাইকৃত 100টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যেসব পরিবার অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক অসহায় অবস্থায় রয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়। খুলনা মহানগরীর যানজটের প্রধান কারণ ইজি বাইক। এমনকি দুর্ঘটনার পাশাপাশি এ যানবাহন দিয়ে অপরাধ ও চালক হত্যা করে বাহন চুরির মতো ভয়াবহ ঘটনাও ঘটছে অহরহ। নগরীতে কি পরিমাণ ইজি বাইক প্রয়োজন তার সঠিক কোনো তথ্য নেই কোনো দফতরে। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশিক্ষণ ও
প্রযুক্তি ব্যবহারের আশ্বাস কর্তৃপক্ষের। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। ৪৫ বর্গ কিলোমিটার আয়তনের খুলনা মহানগরে নেই কোনো গণপরিবহন। মানুষের যাতায়াতের জন্য এক সময়ের বেবি ট্যাক্সি ও রিকশার জায়গা দখল করেছে ইজি বাইক। তবে নগরীতে কি পরিমাণ ইজি বাইক প্রয়োজন তার সঠিক কোনো তথ্যপাত্র নেই কোনো দফতরে। বর্তমানে খুলনা মহানগরীর যানজটের প্রধান কারণ ইজি বাইক। এমনকি এ যানবাহন দিয়ে অপরাধ, দুর্ঘটনা ও চালক হত্যা করে বাহন চুরির মতো ভয়াবহ ঘটনাও ঘটছে। এদের নির্দিষ্ট রুট না থাকার কারণে যে যেখানে যেভাবে পারছে সেখানে থামাচ্ছে। ন্যূনতম 3 গুণ ধারণ ক্ষমতার বাইরে আপনার গাড়ি চলতেছে। আসছে গ্রাম থেকে এখানে এসে প্যাসেঞ্জারগুলোর যেটা ভাড়া 10 টাকা, ওরা 5 টাকা টানতেছে। ৮৭০০ ইজি বাইকের লাইসেন্স দেওয়া হয়েছে, বর্তমানে ২০,০০০ গাড়ি চলে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০২০ সালে প্রায় ৮,০০০ লাইসেন্স দেয় সিটি কর্পোরেশন। বন্ধ করা হয় বহিরাগত ইজি বাইক প্রবেশ, তবে তাতেও মেলেনি সুফল। নকল স্টিকার লাগিয়ে নগর জুড়ে চলছে প্রায় ৫০,০০০ ইজি বাইক। রুটগুলো ফিক্স করে দেওয়া, সমন্বিত যে বিষয়গুলো অ্যাড্রেস করতে পারি, তাহলে মনে হয় যে আমরা একই সাথে একটা সুন্দর শহর পেতে পারি এবং সেফটিটা এনশিওর করতে পারছি। তবে এবার কঠোরভাবে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহারের আশ্বাস সংশ্লিষ্টদের। স্মার্ট কার্ড জাতীয় মানে ইলেকট্রনিক্স জিনিসগুলো হাতে পাইলে আমরা শহরে যন্ত্রান্তর গাড়িগুলো বা বাইরে বহিরাগত যে অবৈধ গাড়িগুলো আছে এগুলো আমরা সংরক্ষণ করা বা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। তারা যদি একটু এডুকেশন পায়, প্রশিক্ষণ পায়, তারা যদি একটু সচেতন হয়, তাহলে কিন্তু এই এখনকার যে যানজট যেটা আপনারা ফিল করেন, আমরা ফিল করি, সেটা কিন্তু কমে যাবে। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত নবায়ন হয়েছে ৬,৮৯০টি ইজি বাইকের লাইসেন্স। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ চলছে কচ্ছপ গতিতে। প্রকল্পের মেয়াদ ১ বছর বাকি থাকলেও এখনও বেশিরভাগ কাজ বাকি। কর্তৃপক্ষ বলছে জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সড়ক সম্প্রসারণের কাজ। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, একটু বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। 4 বছর ধরে এমন সড়কে চলাচল ঝিনাইদহ সহ আশপাশ জেলাবাসীর। 2020 সালে ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের প্রকল্প হাতে নেওয়া হয়। 4 বছর পেরিয়ে গেলেও এখনো বাকি প্রকল্পের সিকিভাগ কাজ। প্রকল্পের আওতায় শহরের বাইপাস চুটলিয়া মোড় এলাকায় শেষ হয়েছে ফ্লাইওভারের পাইলিংয়ের কাজ। ধোবাঘাটা সেতুর জন্য তৈরি করা হয়েছে ব্রিজের গার্ডার, আর করা হয়েছে কয়েকটি কালভার্টের কিছু অংশের উন্নয়ন। কিন্তু সড়কের মূল উন্নয়ন কাজ এখনো শুরু হয়নি। 6 লেনের রাস্তা হবে বলে যে রাস্তা যে ভাঙা, রাস্তার যে বেহাল দশা, এইটাও সংস্কার হচ্ছে না। ধুলোবালিতে যানজটের কারণে আমাদের সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। কাজের যে গতি, তাতে মনে করেন খুবই নিম্নমানের গতিতে কাজ চলছে। আমাদের রাস্তার যে অবস্থা, আমরা ঠিকভাবে যানবাহন চলাচল করতে পারি না, আমাদের যাতায়াতে কষ্ট হয়। আমরা চাই আমাদের রাস্তা দ্রুত কমপ্লিট করে দিই। সড়ক বিভাগ বলছে জমি অধিগ্রহণ জটিলতায় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়নি, তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস জেলা প্রশাসকের। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যত দ্রুত কমপ্লিট হবে, আমাদের প্রজেক্টের গতি তত বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট সময়ে আমরা কাজ শেষ করতে পারবো বলে মনে করছি। সদর অংশের চূড়ান্ত কাজও আমাদের প্রায় শেষ পর্যায়ে। সামান্য কিছু হয়তোবা মন্ত্রণালয়ে আমরা লিখেছি, সেটা আবার জবাব আসবে। আমরা আশাবাদী যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের সদর অংশেরও সকল কাজ আমরা ক্লোজ করতে পারবো। 2020 সালের 24 নভেম্বরে শুরু হওয়া প্রকল্পটি 2026 সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। সংশ্লিষ্টরা বলছেন একদিকে পুনর্বাসন কার্যক্রম পর্যাপ্ত ছিল না, অন্যদিকে ভিক্ষাবৃত্তিকে অনেকে বাণিজ্য হিসেবে নিয়ে ফিরছে আগের পেশায়। তবে জেলা প্রশাসন বলছে ভিক্ষাবৃত্তি কমাতে কাজ চলছে। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। 2017 সালে দেশের প্রথম জেলা হিসেবে খুলনাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছিল জেলা প্রশাসন। তবে সে ঘোষণা শুধু কাগজেই সীমাবদ্ধ, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রতিনিয়ত নগরীর অলিগলি, পথঘাট, বাস টার্মিনাল, রেল স্টেশন, হাসপাতাল, মার্কেট সহ সর্বত্র হাত পাচ্ছেন অসংখ্য ভিক্ষুক। জেলা প্রশাসনের তথ্যমতে 2016 সালে 3,595 জন ভিক্ষুকের নাম নিবন্ধন করা হয়। পরে তাদের মধ্যে 1,27 লাখ টাকার বেশি পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়। তবে অল্প দিনেই জেলার বেশিরভাগ ভিক্ষুক ফিরে গেছেন আগের পেশায়। কর্মে অক্ষমতা আর সহায়তা না পাওয়ায় সংসার চালাতে ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন বলে দাবি তাদের। কেউ রাগ করে, কেউ গালাগালি করে, এইভাবে দিন যাচ্ছে। আমাকে 5,000 টাকা ঘর ভাড়া দেওয়া লাগে,
এই ইনকাম করে 300 টাকা 400 টাকা, এতে তো হয় না। আগে রিক্সা চালাতাম, এখন বাধ্য হয়ে এখন আমার এই অবস্থায় চলতে হচ্ছে। সুবিধা সুযোগ পাইতে আমি কাজ করতে রাজি না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ভিক্ষাবৃত্তিকে অনেকে বাণিজ্য হিসেবে নিয়ে ফিরেছে আগের পেশায়। ভিক্ষুকদের আইনের আওতায় এনে তাদের পুনর্বাসন করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে, আইনও রয়েছে, সেটিতে বাস্তবায়ন না হওয়ার কারণে বলা চলে এক ধরনের যে কর্তৃপক্ষের একটা দায়সারা গোছের একটা উদ্যোগ, এবং সেই উদ্যোগটা নিয়ে সুপরিকল্পিত পরিকল্পনা না থাকার কারণে আসলে সেটি ভেস্তে যায়। জেলা প্রশাসন বলছে, সামাজিক সুরক্ষার আওতায় ভিক্ষুক তথা বেকারত্ব কমাতে কাজ করছেন তারা। উপকারভোগী সিলেকশনের মাধ্যমে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, সেটার মনিটরিং জোরদার করা হয়েছে এবং একটা ফলো আপ আমরা আরও বেশি জোরদার করেছি। তার ফলে স্বাভাবিকভাবেই আমরা আশা করছি অচিরেই এই ভিক্ষুক সমস্যা আর সর্বোপরি বেকার সমস্যা নিরসনের ক্ষেত্রে বা কমিয়ে আনার ক্ষেত্রে এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে খুলনায় বর্তমানে 4000-এর বেশি ভিক্ষুক রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ভোলার মনপুরায় ছাত্রদল নেতা রাশেদ হত্যা মামলার 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 19 মার্চ মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরুদ্দিন মার্কেট এলাকায় বিএনপির 2 গ্রুপের মধ্যে সহিংসতায় মারা যান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেন। মঙ্গলবার ঢাকার গুলশান এলাকা থেকে 3 আসামিকে গ্রেফতার করে পুলিশ। বগুড়ায় করতোয়া নদী ভরাট করে গড়ে তোলা বিসিএল গ্রুপের কারখানা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসনের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। নদী উদ্ধারে জেলা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধভাবে গড়ে তোলা গ্লাস কারখানা। করতোয়া নদীর একাংশ ভরাট করে এই কারখানা গড়ে তুলেছিল টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্রুপ। বগুড়া সদরের পাগোপাড়া এলাকায় কারখানাটি গড়ে তোলা হয়েছিল নদীর 93.15 শতক জায়গায়। এছাড়া ঠ্যাঙ্গামারা এলাকায় টিএমএসএস অক্সিজেন প্ল্যান্ট, শহীদ মিনার ও ছাত্রাবাস নির্মাণ করে নদীর 16.97 একর জায়গা দখল করে প্রতিষ্ঠানটি। নদীর জায়গা দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। আওয়ামী লীগ সরকার ছিল তখন থেকে কিন্তু এই বিল্ডিংটা হয়ে যাচ্ছিল, তখন কিন্তু মানা করেনি কেউ। গ্লাস ফ্যাক্টরি টিএমএস থেকে দেওয়া হচ্ছে, উনি কিভাবে দিয়েছে আমরা জানি না। অবৈধ স্থাপনাগুলো প্রশাসনের লোকদের এটা ভেঙে দেওয়া হচ্ছে, তো এটা আগের মতো নদী হলেই সবচাইতে এলাকাবাসীর জন্য মনে হয় সুবিধা হবে। তবে নদীর জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে টিএমএসএস ও বিসিএল কর্তৃপক্ষ। আর জেলা প্রশাসন বলছে, টিএমএসএস সহ অন্য প্রতিষ্ঠানের দখলে থাকা করতোয়া নদীর জায়গা উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন থেকে অতর্কিতভাবে আমাদের এই বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজের একটা অংশ ভাঙচুরের আওতায় এনেছে, যেটা মামলা কোর্টে বিদ্যমান, কোর্টে চলমান আছে এবং আমাদের এটা আপিল করা আছে। আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, যার কারণে আমরা আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং নদীকে আমরা দখলমুক্ত করব এবং একইভাবে করতোয়া নদীর তীর ঘেঁষে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, শুধু টিএমএসএস না, যত স্থাপনা রয়েছে সবগুলাই আমরা অপসারণ করব। করতোয়া নদীর এমন দখল নিয়ে গত বছরের ডিসেম্বরে প্রতিবেদন প্রচার হয় সময় সংবাদে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নারায়ণগঞ্জের ফতুল্লায় চুন কারখানা সহ অর্ধশতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ফতুল্লার তালতলা এলাকার 2টি স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শিশিরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় একটি চুন কারখানায় অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন সহ ভাটটি গুঁড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ ও বার্নার। পরে ওই এলাকায় অর্ধশতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। একটি বাড়িতে অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহারের অভিযোগে সংযোগগুলো বিচ্ছিন্ন সহ বাড়ির মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়। জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদ সমাবেশ সফল করতে ময়মনসিংহে গণসংযোগ করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকেলে নগরীর আনন্দমোহন কলেজের সামনে থেকে গণসংযোগটি শুরু করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা টাউন হল, নতুন বাজার ও গাঙ্গিনাপাড় মোড়ে গণসংযোগ করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে শরীফ ওসমান হাদি বলেন,
কোনো শর্ত ছাড়াই অতি দ্রুত জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া 6 বাংলাদেশি নারীকে 5 বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার বিকেলে ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে। বান্দরবানে অপহরণের 2 দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছে 9 শ্রমিক। বুধবার সন্ধ্যায় তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। বর্তমানে তারা স্থানীয় সেনা ক্যাম্পে রয়েছে। পুলিশ জানায়, লামারসর ইউনিয়নের লেমু পালং এলাকায় সোমবার কাজ শেষ করে খামার বাড়িতে রাত্রি যাপনের সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা 9 তামাক শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে অপহৃত তামাক চাষি আমিন ও ভুট্টোর পরিবার সদস্যরা যোগাযোগ করে মুক্তিপণের টাকা পরিশোধ করে। এরপর সন্ত্রাসীরা তাদের ছেড়ে দেয়। চলতি বোরো মৌসুমে গতবারের তুলনায় কেজি প্রতি 4 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান এবং 49 টাকা কেজি দরে 14 লাখ টন সিদ্ধ চাল এবং 2 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে প্রয়োজন মতো গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে। বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরবরাহের জন্য দেশি ও বিদেশি উৎস থেকে প্রতি বছর খাদ্যশস্য সংগ্রহ করে থাকে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য, ওএমএস, টিসিবির মাধ্যমে বিক্রি এবং জরুরি রেশন ও ত্রাণ সরবরাহের লক্ষ্যে এসব খাদ্যশস্য সংগ্রহ করা হয়। এর ফলে খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়। বুধবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বোরো মৌসুমে খাদ্যশস্যের লক্ষ্যমাত্রা ও সংগ্রহ মূল্য চূড়ান্ত করা হয়। গত বছরের চেয়ে কেজি প্রতি 4 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান ও 49 টাকা কেজি দরে 14 লাখ টন সেদ্ধ চাল এবং 36 টাকা কেজি দরে প্রয়োজন অনুসারে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা তুলে ধরেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। 24 এপ্রিল আগস্ট পর্যন্ত চলবে এটা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে দেশে খাদ্য সংকট দেখা দেবে না বলে নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দেশে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে। আমাদের যে লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছে, আল্লাহ দিলে এবার লক্ষ্যমাত্রার থেকে আমার মনে হয় বেশি উৎপাদন হবে যদি পরিস্থিতি ভালো থাকে। আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। গত বছর প্রতি কেজি ধান 32 টাকা, সেদ্ধ চাল 35 টাকা এবং গম 34 টাকায় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া ডিজিএফআই পরিচয়ে তুলে নেওয়া রিফাত নামে এক যুবককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়ে অপহরণকারী দলের প্রধান সহ 9 জনকে আটক করা হয়েছে। গত 7 এপ্রিল মধ্যরাতে 8-10 জনের একটি দল ভুয়া পরিচয় দিয়ে বাসা থেকে রিফাতকে নিয়ে যেতে চাইলে পরিবারের পক্ষ থেকে নবীনগর থানায় পুলিশকে জানানো হয়। এরপর অপহরণকারীরা ভুয়া ডিজিএফআই আইডি কার্ড দেখানোয় পুলিশ সদস্যরা প্রকৃত ডিজিএফআই কর্মকর্তা ভেবে চলে যান। পরে পরিবারের কাছ থেকে 3 কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মঙ্গলবার কসবা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত রিফাতকে উদ্ধার করা হয়। এবার বৈশাখী শোভাযাত্রায় বাঙালি ছাড়াও নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে 27টি জাতিগোষ্ঠী। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গান পরিবেশন করবেন বাখবার 200 সদস্য। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা
মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, শোভাযাত্রায় নিরাপত্তা বাহিনীর শোডাউন নয়, ফুটে উঠবে বাংলাদেশের নানা রং। হাতে বন্দুক, চোখে সানগ্লাস, সমরসজ্জায় সারি সারি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গত কয়েক বছরে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রার দৃশ্য ছিল এমনই। এবার ভিন্নভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে চায় অন্তর্বর্তী সরকার। সংস্কৃতি উপদেষ্টা জানালেন, এবার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকবে। নিরাপত্তা বাহিনীর শোডাউন নয়, ফুটে উঠবে বাংলাদেশের নানা রং। আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না, আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি। নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে ২৭টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, রো, চাক, খিয়াং, এরকম ২৭টা জনগোষ্ঠী। সমতলে পয়লা বৈশাখের পাশাপাশি এবার পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈশাখী, বিজু ও সাংরাই উদযাপনে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। শোভাযাত্রায় এবার বাম্বার ২০০ গিটারিস্ট গানে গানে করবেন ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ। চৈত্র সংক্রান্তি ও নববর্ষের কনসার্টের পাশাপাশি থাকবে ড্রোন শো। বাম্বা প্রায় ২০০ গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, এনি পার্ক মানে রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা From the river to sea, Palestine will be free. এবার মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে তা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। যশোরের রংতুলির আঁচড়ে চলছে পহেলা বৈশাখের প্রস্তুতি। ফুটিয়ে তোলা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন অনুষঙ্গ। বর্ষবরণে থাকছে ঐতিহ্যবাহী লোকজ অনুষ্ঠান। উৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আবুল কালাম আজাদের ছবি এবং জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ৩ দিন পরে বরণ করা হবে বাংলা নতুন বছর। এজন্য চলছে জোর প্রস্তুতি। তৈরি করা হচ্ছে পুতুল, পাখি, মুখোশ সহ নানা অনুষঙ্গ। বাংলা নববর্ষ বরণের সুদীর্ঘ ইতিহাস রয়েছে মঙ্গল শোভাযাত্রার সূতিকাগার সাংস্কৃতিক তীর্থপীঠ যশোরে। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাংলা বর্ষ বরণে নানা আয়োজন রাখে, আর সে লক্ষ্যেই চলছে সব প্রস্তুতি। বিশেষ করে উৎসবের প্রস্তুতিতে উদীচী, পুনশ্চ, বিবর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে চলছে গান, নাচ, নাটক ও গীতিনাট্যের মহড়া। সেই সাথে চলছে মঙ্গল শোভাযাত্রার জন্য নানা অনুষঙ্গ তৈরির কাজ। যত্নে রাখি এ ধরনের এই থিমের উপরে নির্ভর করে আমরা এবারে শোভাযাত্রার সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করেছি। হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি, সেই বহমান সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। যশোরের ৩০টির অধিক সাংস্কৃতিক সংগঠন সাড়ম্বরে তাদের কার্যক্রম চালাচ্ছে। সমস্ত নৃগোষ্ঠীর জাতি, উপজাতি সবাইকে আদর, সবার কৃষ্টিকে আদরে গ্রহণ করার। এবারের বৈশাখ উদযাপনকে নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত আছেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন রকমের যে গোয়েন্দা তথ্য নেওয়ার দরকার সেগুলো তারা নিয়েছে। একটা সুন্দর পরিবেশে অত্যন্ত, যেটা আমরা বলছি যে ইনক্লুসিভ ভাবে সকল ধর্মমতের মানুষ যেন এখানে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে পারে, সে ব্যাপারে আমরা আমাদের প্রস্তুতি নেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বর্ষবরণ উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের কার্যালয় চত্বরে মিষ্টি মুখের আয়োজন রেখেছে। সময় সংবাদ, যশোর। অরক্ষিত নিরাপত্তা বেষ্টনী আর অনিয়মের কারণে এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্কটি এখন বিলুপ্তির মুখে। একের পর এক দুর্লভ প্রাণী চুরির কারণে গাজীপুর সাফারি পার্কে কমে যাচ্ছে প্রাণীর সংখ্যা। এমন পরিস্থিতিতে পার্কটি পরিদর্শনে ছুটে গেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পার্কটির এমন দশার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে বলেও মনে করেন তিনি। এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক। কথা ছিল এটি হবে বনজ প্রাণীদের নিরাপদ আবাসন, তবে বাস্তবতা ভিন্ন।
সাম্প্রতিক সময়ে পার্ক থেকে চুরি হয়েছে বেশ কিছু দুর্লভ প্রাণী। সবশেষ গত মাসে কড়া নিরাপত্তার মাঝেও এখান থেকে চুরি হয় বিলুপ্ত প্রায় 3টি আফ্রিকান লেমুর। এই ঘটনার পর থেকেই সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন বাস্তবতায় বুধবার পার্কটি পরিদর্শন করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঘুরে দেখেন 3690 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্ক। একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, একটি সংঘবদ্ধ অপরাধ চক্র দুর্লভ প্রাণীগুলোকে টার্গেট করেছে। শিগগিরই তদন্ত কমিটি গঠন করে তাদের খুঁজে বের করার কথাও জানান তিনি। এই তদন্তে আসলে ক্রাইম এক্সপার্টকে যুক্ত করা উচিত। শুধুমাত্র বনের এক্সপার্ট, বন্য প্রাণীর এক্সপার্ট দিয়ে হবে না, এখানে যারা ক্রাইম বোঝে তাদেরও যুক্ত হওয়া উচিত। সাফারি পার্কের মূল পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল নেই উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, বনজ প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে কাজ করছে সরকার। প্রয়োজনে সহায়তা নেওয়া হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। বিপন্ন প্রাণীর মধ্যে তালিকাবদ্ধ প্রাণীকে আবদ্ধ করব, প্রজনন করতে পারবে না সে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেখানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলে একটা সমাধানে অবশ্যই আসব। এর আগে 2024 সালে দুর্লভ দুটি ম্যাকাও পাখি চুরি ও চলতি বছরের শুরুতে একটি নীলগাই পালিয়ে গেছে এই সাফারি পার্ক থেকে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সুন্দরবনে চলছে মধু সংগ্রহ। পাস নিয়ে দলে দলে বনে ঢুকছেন মোয়ালরা। তবে ঈদের কারণে এবছর কার্যক্রম 1 সপ্তাহ পর শুরু হয়েছে। এদিকে লাভ বাড়াতে সহজ শর্তে সরকারি ঋণের দাবি মোয়ালদের। আর অবৈধভাবে মধু সংগ্রহ রোধে সতর্ক অবস্থানে বন বিভাগ। মমতাজ আহমেদ বাপ্পির পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছর 1 এপ্রিল সুন্দরবনে মধু আহরণের জন্য অনুমতি দেয়া হলেও এবার ঈদুল ফিতরের কারণে তা 1 সপ্তাহ পেছানো হয়। অনুমতি পেয়ে এখন মোয়ালরা ছুটছেন সুন্দরবনে। বছরে প্রায় 3000 মোয়াল অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণে যায়। মধু সংগ্রহে রয়েছে ঝুঁকি, ডাঙায় রয়েছে বাঘ আর জলে কুমির। আহরণ করা মধু অর্ধেক দামে বিক্রি করতে হয় ঋণ দেয়া মহাজনদের কাছে। সহজ শর্তে সরকারি ঋণের দাবি মোয়ালদের। মহাজনরা বলছেন, সংগ্রহের পর আলোচনা করে মোয়ালদের কাছ থেকে নেওয়া হয় মধু। খলসি আছে, গরান আছে, আবার আস্তে আস্তে বিভিন্ন ফুলের মধু আসবে। 15-20 মন হতে পারে, 10 মন হতে পারে, 5 মন হতে পারে। 15 দিনে 1,500 টাকা নেয় মাথা পিছি। বিশাল বহুত শাক পাওয়া যায়, তাহলে ধরেন 20 মন হয় অনেক সময়। মহাজনেরা কাটে 14,000 15,000 টাকা মন। জঙ্গল যাতে হয়, কুমিরের ভয়, বাঘের ভয়, সন্ত্রাসী ডাকাতের ভয়, এর ভিতর দিয়ে আমরা ইনকাম করে আমাদের সংসার পরিবার আহলবর্গের মুখে আমরা আহার যোগাই। সরকার আমাদের যদি কিছু ঋণ পাতি দিলি দেখা যায় হাতে মহাজন পায় হাতে 20,000, আর সরকারের নেয় 5,000 কম দিয়ে টাকাটা আমরা উসুল করে তুলি দিলাম, পুঁতি খাবে। মধুর দাদন দিছি একটা নৌকার 4,05,000। গত বছর 20,000 টাকা, মনে এবছর ওই রকম 22-23 এরকমই দাঁড়াবে। ভরা মৌসুমে অবৈধভাবে মধু সংগ্রহ রোধে সতর্ক আছে বন বিভাগ। অবৈধভাবে যারা মধু আহরণ করে সেই ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং কঠোরভাবে টহল করা হচ্ছে। বন বিভাগের দেয়া তথ্য মতে সাতক্ষীরা রেঞ্জ থেকে এবছর 1500 কুইন্টাল মধু ও 400 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। দীর্ঘ আলোচনা এবং টানাপোড়েনের পর অবশেষে জোট সরকার গঠিত হচ্ছে জার্মানিতে। এ বিষয়ে একমত হয়েছে রক্ষণশীল রাজনৈতিক দল CDU, CSU এবং সাবেক চ্যান্সেলর ওলাফ শলসের প্রগতিশীল বামপন্থী দল SPD। বুধবার বার্লিনে জোট সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করেন দলগুলোর নেতারা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। চলতি বছরের 23 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় জার্মানিতে। এরপর থেকেই সরকার গঠন নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা। দফায় দফায় বৈঠকের পরও আসছিল না কোনো সিদ্ধান্ত। অবশেষে দীর্ঘ আলোচনা ও টানাপোড়েনের পর জোট সরকার গঠিত হতে যাচ্ছে দেশটিতে। বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD-কে সঙ্গে নিয়ে সরকার গঠনে একমত হয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন CSU। বুধবার স্থানীয় সময় বিকেলে রাজধানী বার্লিনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোট সরকার গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংবাদ সম্মেলনে CDUর নেতা সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্স, বায়ার্নের CSUর সভাপতি মার্কুস ভেরার এবং উদারপন্থী দল SPD-র সহসভাপতি সাস্কিয়া এসকেন ও দলটির সভাপতি লার্স ক্রিংবাইল উপস্থিত থেকে জোট সরকারের রূপরেখা ও ঐক্য প্রক্রিয়া সবার সামনে তুলে ধরেন।
এর আগে জোটের শরিক দলগুলো সরকারের ঋণ নিতে সাংবিধানিক নীতি তৈরিতে একমত হয়। এর ফলে জার্মানির প্রতিরক্ষা খাতে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ বাড়ানো যেমন সম্ভব হবে, তেমনি দেশটির জননিরাপত্তা, জ্বালানি খাত, যোগাযোগ, অবকাঠামো ও পরিবেশ সুরক্ষায় কাজ করা সহজ হবে। তবে কোন দল কোন মন্ত্রণালয় পাচ্ছে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। জার্মানির রাজনীতি ও অর্থনীতিবিদরা বলছেন, এই মুহূর্তে জোট সরকার গঠনের ঘোষণা দেশটির অর্থনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইইউর জন্য তাৎপর্যপূর্ণ। বিশেষ করে গোটা অঞ্চলের রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা জার্মানির রাজনীতি ও অর্থনীতিবিদরা বলছেন, এই মুহূর্তে জোট সরকার গঠনের ঘোষণা দেশটির অর্থনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইইউর জন্য তাৎপর্যপূর্ণ। বিশেষ করে গোটা অঞ্চলের রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে। গেল 4টি বছর জার্মানির অর্থনীতিকে গতিশীল করতে না পারা, ভুল রাজনীতি, একই সাথে সাধারণ মানুষের মনের ব্যথা বুঝতে অক্ষম সাবেক চ্যান্সেলর ওলাফ শলসের রাজনৈতিক দল এসপিডিকে সঙ্গে নিয়ে জার্মানিকে আবারও সমৃদ্ধ করতে ফ্রিডরিশ ম্যার্চের সিডিইউ কতটা সফল হবে সেটি সময় বলে দেবে। তবে সবার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির মোক্ষম জবাব দেবেন সম্ভাব্য চ্যান্সেলর ম্যার্চ, এমন প্রত্যাশা এদেশের সাধারণ জনগণের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। তীব্র দাবদাহে পুড়ছে ভারত, অতিষ্ঠ নয়াদিল্লিবাসী। উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর। এই অবস্থায় এসির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এদিকে দেশটির উত্তর এবং পশ্চিমাঞ্চলে আগামী 2 দিনের জন্য তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। প্রচণ্ড গরমে অতিষ্ঠ ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দারা। সূর্যের তেজে উত্তপ্ত রাস্তাঘাট, রাস্তার ধারে শরবত পান করে কিছুটা তৃষ্ণা নিবারণের আশায় পথচারীরা। জম্মু কাশ্মীর থেকে ঘুরে এসে দিল্লির তাপমাত্রা অনেক বেশি মনে হচ্ছে। গরম একেবারেই সহ্য করা যাচ্ছে না। আমরা সানস্ক্রিন মেখেছি, যেখানে ছায়া দেখছি একটু পরপর সেখানে গিয়েই জিরিয়ে নিচ্ছি। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা পৌঁছায় 40 ডিগ্রি ঘরে। কানপুর শহরে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় এসির দোকানগুলোতে ভিড় করেন অনেকে। গরম মোকাবিলায় ঐতিহ্যবাহী এবং আধুনিক পদ্ধতির দিকেও ঝুঁকছেন কেউ কেউ। গ্রামের পাশাপাশি শহরের বাসিন্দারাও প্রাকৃতিকভাবে ঠান্ডা ও সতেজ পানির জন্য মাটির হাঁড়ির দিকে ঝুঁকছেন। এতে বিক্রিও বেড়েছে ব্যাপক হারে। এদিকে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে 2 দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারির পাশাপাশি স্বল্প বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের আয়োজনে বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতি নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ব্রিটিশ এমপি, শিক্ষাবিদ, বিশ্লেষক, রাজনীতিবিদ সহ নানা পেশার মানুষ। অনুষ্ঠানে বাংলাদেশে গণতন্ত্রের ধারা ফিরে আসার দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেন আগতরা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের কমিটি রুমে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লর্ড অ্যালেক্স কার্লাইল কেসি সিবিই এর সভাপতিত্বে এতে অংশ নেন ব্রিটিশ এমপি, শিক্ষাবিদ, বিশ্লেষক, রাজনীতিবিদ সহ নানা পেশার মানুষ। এই সময় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তুলে ধরেন তাদের গুরুত্বপূর্ণ মতামত। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অনুষ্ঠানে জাহিদ হোসেন বলেন, নির্বাচিত সরকারই পারে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে। স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সব দোষরদের বিচার হতেই হবে। এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি। একটি অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতা দীর্ঘায়িত করবে? কারণ ক্ষমতা তো জনগণের। এই জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া এবং জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া, সেই যে সুযোগ সেই সৃষ্টি করার জন্যই আজকে অন্তর্বর্তীকালীন সরকার। ডিসেম্বরে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য ব্রিটিশ এমপিরা, ব্রিটিশ লর্ডরা এবং কমিউনিটির নেতৃবৃন্দ, পলিটিক্যালরা
সবাই একমত হয়েছেন যে ডক্টর ইউনূসকে সহযোগিতা করার জন্য যাতে ডিসেম্বরে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়। দীর্ঘদিন পর বাংলাদেশে গণতন্ত্রের ধারা ফিরে আসার দ্বার প্রান্তে বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রভাবশালী সাবেক এমপি সাইমন ডানজাক। দীর্ঘদিন পর বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমি খুবই আনন্দিত যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা উপভোগের পাশাপাশি সাধারণ নির্বাচনের কাছাকাছি চলে এসেছে। আর এবারের ভোটে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের জয়ের সম্ভাবনা অনেক বেশি। সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আব্বাস ফায়েজ সহ অনেকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা সড়ক যোগাযোগ এবং যানজট নিরসনে সহায়তা করতে চান তারা। ক্যালিফোর্নিয়া থেকে আরো জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তরে উচ্চ পদে বেশ সফলতার সাথে কাজ করছেন হাজারেরও বেশি বাংলাদেশি প্রকৌশলী। কেবল উচ্চ পদেই নয়, নেতৃত্ব দিচ্ছেন বহু দেশি বিদেশি প্রকৌশলীদের সংগঠনেরও। উন্নত দেশে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা সহায়তা করতে চান বাংলাদেশকে। ক্যালিফোর্নিয়ার কমার্স শহরে স্থানীয় সময় মঙ্গলবার প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স ক্যালিফোর্নিয়া গভর্নমেন্ট পিইসিজির এক সম্মেলনে এমন আগ্রহের কথা জানান বাংলাদেশি প্রকৌশলীরা। প্রফেশনাল ইঞ্জিনিয়ার ক্যালিফোর্নিয়া গভর্নমেন্ট আমাদের যে সংগঠন আছে 15,000 এমপ্লয়ি, এটার মেম্বার সব প্রফেশনাল ইঞ্জিনিয়ার। আমরা ক্যালিফোর্নিয়াকে মূলত ডেভেলপ করতেছি, যেটা হাইওয়ে, ফ্রিওয়ে এবং লোকাল স্ট্রিট অ্যান্ড এভরিথিং উই ডুইং মোর জিরো ইমিশন এবং ট্রাফিক উই কন্ট্রোল। এখানে ডেফিনেটলি আমরা অনেক ইনোভেটিভ এবং এজ মেকিং কাজ করি। সো আমাদের যদি অপরচুনিটি থাকে আমরা ডেফিনেটলি আমাদের দেশের জন্য, বিকজ আমি সারা জীবন দেশের টাকায় পড়েছি, সরকারি জায়গায় পড়েছি, সরকারি ভার্সিটি। সো অপরচুনিটি থাকলে আমি অবশ্যই দেশে ব্যাক করতে চাই এবং দেশের জন্য কাজ করতে চাই। সম্প্রতি ক্যালিফোর্নিয়া থেকে প্রকৌশলী ডক্টর শেখ মঈনুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী হিসেবে যোগদান করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ সহ 75টির বেশি দেশের ওপর 90 দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে পণ্য রফতানিতে প্রভাব পড়বে না জানালেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রযোজ্য হবে বন্দর ব্যবহারে। বিদেশি বিনিয়োগের নিরাপদ গন্তব্য হয়ে উঠছে বদলে যাওয়া বাংলাদেশ। আগ্রহ বাড়ছে ভিনদেশি প্রতিষ্ঠানের, সম্ভাবনার দুয়ার খুলছে মিরসরাইলের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ। অংশ নেবে প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। এবং জন্ম সনদ পেতে পদে পদে যন্ত্রণা, মিলে না দালাল ছাড়া। সরকারি ফি 50 টাকা হলেও গুনতে হচ্ছে 10,000 টাকা পর্যন্ত, নির্বিকার নগর কর্তৃপক্ষ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।